দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই এবার আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার নির্দেশে খেপে গিয়ে সমন্বয়কদের উপর তুমুলভাবে হামলা করে। তবে আওয়ামী লীগ এক্ষেত্রে এক ধাপ এগিয়ে। আওয়ামী লীগকে যেই কারণে নিষিদ্ধ করা হয়েছে সেটার প্রথম সফলতা মানে আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী তারা দেখাই ফেলছে। এখন এইরকম কর্মকাণ্ড ঘটলে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ইস্যুগুলো আরো যতটুকু আছে মানে একটা তখন নির্দিষ্ট মেয়াদকাল দিছে যে কার্যক্রম তো দল হিসাবে নিষিদ্ধ হয়ে যাবে আর অনেক কিছু করে ফেলবে। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেই দল আন্ডারগ্রাউন্ডে চলে যায়, সেই দল আরও বেশি হিংস্র হয়ে যায়, সেই দলের কর্মীরা আরও বেশি হিংস্রতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। সেখানেই ভয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতির অবনতি ঘটবে কিনা। প্রসঙ্গত খুব সহজেই আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এ ব্যাপারে প্রজ্ঞাপনও জারি করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হলো তখন আওয়ামী লীগ সহিংস হয়ে উঠলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে ভয়াবহ রকমের অবনতি ঘটতে পারে। দর্শক, ৭১ প্রশ্নে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি তাদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছে। পজিটিভ দিক থেকে এটি অবশ্যই ভালো দিক, দেরিতে হলেও তারা উপলব্ধি করছে। তবে সেই বিষয়টি এখনো তারা শক্তভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি। মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন রয়েছে, এগুলো কৌশল কিনা। আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশিত হয়েছে। সরকার কথা দিয়ে কথা রাখছে, যে সময়ের মধ্যে গেজেট প্রকাশ করার কথা সে সময়ের মধ্যে গেজেট পাবলিশ করেছে। এটা জনগণের চূড়ান্ত বিজয়। জনাব মাহফুজ আলম উপদেষ্টা, তারপরে সাম্প্রতিক সময়ে জামায়াত শিবির যা করছে এবং তাকে যেভাবে ট্যাগ করছে, তাকে যেভাবে আক্রমণ করছে, তাতে আমার মনে হয় যে মন্দিরের ঘন্টার কথা বলে না, যেই যায় সেই বাজিয়ে দেয়। যারা মাহফুজ আলমের ক্ষেত্রে আসলে ঘটনা তাই হচ্ছে বলে মনে হয়। কেন বলছি? উপদেষ্টা মাহফুজ আলমের পাখা উড়েছে এবার মরিবার জন্য। এবার মরিবার জন্য ব্যবস্থা করতে হবে, তার জন্য একটা থেরাপির ব্যবস্থা করতে হবে। থেরাপিটা হবে কাচের বোতলের ভিতরে পানি ঢুকিয়ে ওই নাভির নিচ থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত একটা থেরাপি দেওয়া। কাচের বোতলে পানি ঢুকিয়ে ওই থেরাপিটা নাকি একেবারে মরণ পর্যন্ত, কবর পর্যন্ত হাড়ের মধ্যে ব্যথা পাওয়া। আমরা শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের শেখ হাসিনাবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ বন্দীদের হাতে থাকবে। তোদেরকেও তো যদি তোর বক্তব্য যদি প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। ফাল পাইলেন না বড় ভাইরা, আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ দল হয়ে গেছে। কিন্তু আপনারা যদি চেঙ্গিস খানের মতো রাজনীতি করেন তাহলে আপনাদের মতো লোকেরাই আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। ভাই, আজকে যারা তালি দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ বাদ হয়ে গেছে। বাংলাদেশ ৬ ঋতুর দেশ, ঋতু পরিবর্তন হইতে সময় লাগে না। রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে নেব। শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের শেখ হাসিনাবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ বন্দীদের হাতে থাকবে। তোদেরকেও তো যদি তোর বক্তব্য যদি প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। ফাল পাইলেন না বড় ভাইরা, আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ দল হয়ে গেছে। কিন্তু আপনারা যদি চেঙ্গিস খানের মতো রাজনীতি করেন তাহলে আপনাদের মতো লোকেরাই আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। ভাই, আজকে যারা তালি দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ বাদ হয়ে গেছে। বাংলাদেশ ৬ ঋতুর দেশ, ঋতু পরিবর্তন হইতে সময় লাগে না। আজকে যারা বাহবা দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আমরা স্বাধীন, আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। ফাল পাইলেন না বড় ভাইরা, আমি কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলি না, আমি সবসময় সত্য বলি। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হোক,
কিন্তু একটা দলকে নিষিদ্ধ করতে গেলে জনগণের মতামত লাগে। কত পার্সেন্ট জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়? জরিপ করেন। এই আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ ৭১-এর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ স্বাধীনতার আওয়ামী লীগ। ভাইয়ের কথার ওজন দেখছেন, ওয়েট দেখছেন। বাংলাদেশ কিন্তু এক ঋতুর দেশ না, তাই না? কথাটা বুঝেন। যদি বুঝে থাকেন তাহলে ভালো। মানে ক্ষমতার অদল বদল অবশ্যই হবে। যেমনটা আপনার আওয়ামী লীগ ভাবছিল যে তারা 17 বছর ধরে ক্ষমতায় আছে, কিন্তু তাদের পতন হবে না, কিন্তু পতন কিন্তু হয়েছে। ঠিক তেমন একই পথে হাঁটতেছে এই এনসিপি দল বা বিপিনুর এরা তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই পর্যন্ত। আসতে না আসতেই এদের মানে আচরণ, আকার, ইঙ্গিত মানে এত ভয়ঙ্কর। আর তারা যদি আপনার আওয়ামী লীগের মতো 17 বছর না ভাই, যদি কোনোভাবে 5 বছর আসতে পারে তাহলে দেখতে পারবেন আমাদের মাথার চুল ছিঁড়ে খাবে এরা। বর্তমান আমাদের বাংলাদেশে হচ্ছে প্রতিহিংসা, প্রতিযোগিতার রাজনীতি। তো এটাকে প্রতিযোগিতা বলবো না ভাই। প্রতিযোগিতা কোনটা? প্রতিযোগিতার ভিতরে আপনার ক্যাটাগরি থাকে। এরা বর্তমান দুর্নীতি, লুটপাট এটার মনে করেন প্রতিযোগিতায় মনে করেন মুগ্ধ হয়ে বসে রয়েছে, বুঝেন নাই? আর উল্টো দিকে যেই দলের হাত ধরে নাকি বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সেই দলটাকে বর্তমান নিষিদ্ধ করে দিল। আপনি রিস্কাওয়ালা ভাইয়ের কথা শুনছেন যে আপনি কত জনের বা কয়জন মানুষের নিছেন, আপনি বলেন তো, মতামত নিছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন শুধুমাত্র এক এনসিপির কথা শুনে। আর এই এনসিপির আপনার তাদের দলের কি স্লোগান কি? ইনকিলাব জিন্দাবাদ, তাই না? বিএনপি স্লোগান কি জানেন? আওয়ামী লীগের স্লোগান কি? ইতিহাস। আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা। এই জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের বাংলাদেশটা কিন্তু স্বাধীনতা লাভ করে। আপনি যদি বাঙালিত্বকে স্বীকৃতি দিতে চান তাহলে আপনাকে অবশ্যই জয় বাংলা বলতে হবে। জয় বাংলা কারো বাপদাদার সম্পত্তি নয়, জয় বাংলা হচ্ছে বাঙালির সম্পত্তি। বাংলাদেশের দলবিদ নির্বিশেষে এই জয় বাংলা সবার জয় বাংলা। কেমন? তো বর্তমান বাংলাদেশে যারা নাকি জয় বাংলা বলতেছে তাদের আপনার গ্রেফতার করতেছে। উল্টো দিকে আপনার কি বলে এই নাহিদ এরা বলে বেড়াচ্ছে যে কি বলে এই পাড়ায় পাড়ায় খবর দে, জয় বাংলা শেখ মুজিবুরের যে আছে এদেরকে কবর দে। কার কবর ভাই কখন কোন জায়গায় হবে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। কেমন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না করতেই সাধারণ জনগণ আপনার কথা বলতে শুরু করেছে তাদের নিজ নিজ জায়গায় থেকে। উল্টো দিকে আমি একটা কথা বলছিলাম যে আপনার কেবলমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, পিনাকি একটা স্ট্যাটাস বা একটা বক্তব্য দেখেন তো। আমি দেখাইলাম না কারণ অনেকেই বারণ করছেন, এই জন্য দেখাইলাম না যে সামনে বছর নিষিদ্ধ হবে বিএনপি। এই কথা পর্যন্ত বলছে, ডিরেক্ট বলছে কিনা, যেহেতু বলছে যে সামনে বছর নিষিদ্ধ হবে বিএনপি। এখন আসুন, ঢাকার রাজপথে আপনার আওয়ামী লীগের তাণ্ডব, মানে এই যে আওয়ামী লীগের যে মিছিল মিটিং যে বন্ধ করছে, এটা কি বন্ধ করতে পারছে? পারে নাই। কিন্তু ঢাকার রাজপথে প্রতিনিয়ত আপনার আনাচে কানাচে আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলমান। উল্টো দিকে আপনার অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আইন করে শক্তভাবে একদম পুক্তভাবে কাঁচার টাচার দিয়ে হাত পা মনে করেন সাতটা মনে করেন আপনার হাতা টাতা মনে করেন কেচে ভালোভাবে, ঠিক আছে, মানে আইন করে দিচ্ছে যে আওয়ামী লীগ বাংলার মাটিতে আর করতে পারবে না, মিছিল মিটিং করতে পারবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র, আওয়ামী লীগ কিন্তু করতেছে। এখন আসুন আরো একটি কথা, ওই যে বললাম যে আওয়ামী লীগকে ধরছে, আওয়ামী লীগকে তো খাইয়ে দিছে, তাই না? আর এখন খাবে হচ্ছে বিএনপি কে। আপনাদেরকে বলি, বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কালকে যদি এসে তারা বিএনপি কে নিষিদ্ধ করবে না, তার গ্যারান্টি কি? বাংলাদেশে কি পাকিস্তানপন্থী রাজনীতি বলতে কোনো রাজনীতি এক্সিস্ট করে আসলে? তাইলে যে বলছে তারা গিয়ে জিজ্ঞেস করেন, তারা হইলো প্রতিদিন 3 দিন করে শয়তানে কামড়ায়। এই কারণে কামড়ায়, যখন দেখে স্টেট হাসনাত আব্দুল্লাহর কাছে চলে যায়, এটা সহজ কথা বলি, যখনই দেখে বাংলাদেশের জনমত হাসনাত আব্দুল্লাহর কাছে চলে যায় ফেসবুকে, তখন তার দরকার তার নিয়ে মানুষ আলোচনায় আসুক, যেটা বলে নেগেটিভ প্রমোশন। তখন কি বললে আসবে, এই জন্য তার সে প্রতিদিন 3 দিন 5 দিন 7 দিন পরে পরে এইগুলো পোস্ট দিয়ে অ্যাক্টিভ করার চেষ্টা করে। এরপরে তার যার যদি বিপরীতে কমেন্ট করে তারা আনফ্রেন্ড করে এবং ব্লক করে। আমি বুঝি না সেই একজন মন্ত্রণালয় থেকে সময় পাই কোন। আচ্ছা শুনে আর দেখতে হবে না, এটি হচ্ছে বর্তমান বাস্তবতা, রিয়েলিটি বুঝুন তো, রিয়েলিটি এটা হচ্ছে রিয়েলিটি। আমাদের বাংলাদেশে যে বর্তমান আপনার কে বা কারা দখল করে বৈশাখ রয়েছে সেটা কিন্তু বর্তমান স্পষ্ট ভাই। উল্টো দিকে আপনার
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আরো একটি আইন করে যে তাদের এগেনস্টে কিংবা আওয়ামী লীগকে নিয়ে যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে মামলা হবে, তারা আপনার জেলে পর্যন্ত যাবে। যদি আপনি কমেন্টে নিচে কোনো পোস্টের কমেন্ট পর্যন্ত করেন তাহলে পর্যন্ত আপনাকে আইনের আওতায় কি তারা নিয়ে আসবে। মানে একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা যে কিভাবে কেড়ে নিতে হয় এবং কত প্রকার আর কি কি, এটা এই সরকারকে যদি না দেখতাম তাহলে বোঝা যেত না ভাই। যেমন তারা বলে যে আপনার ভিন্ন চিত্র, ভিন্নতা নিয়ে আসবো রাজনীতিতে, তাই না? বাংলাদেশের মানুষ তার ব্যক্তিগত স্বাধীনতা, তাই না, ফিরে পাবে, কথা বলার বাক স্বাধীনতা ফিরে পাবে। এই হচ্ছে বাক স্বাধীনতা। মানে আপনি যদি আপনার ইচ্ছা মতো নিজের মত প্রকাশ করতে চান এবং সেই ফিলিংস থেকে আপনি যদি একটা কমেন্ট পর্যন্ত করেন, সেটাকে ভিত্তি করে আপনি গ্রেফতার পর্যন্ত হতে পারেন। এটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কি আইন। মানে কি পরিমাণ ফ্যাসিস্ট একটা সরকার হলে বা কাদের কথায় বর্তমান আসলে এই ধরনের আপনার আইন কানুন গুলা করতেছে নতুন করে আমার বুঝে আসে না। এতে করে মানুষ কি তার নিজের বাক স্বাধীনতা হারাচ্ছে না? তাহলে তো শেখ হাসিনার আমলে ভালো ছিল মানুষ, না কি ভাই? তাহলে তো শেখ হাসিনার আমলে ভালো ছিল মানুষ, কমেন্ট করতে পারতো, ই করতে পারতো। তো আপনারা তো সেই দিকে আগাচ্ছেন। একই তো, যে লাউ হে কদুই তো, তাই না? কদু কিনা আপনাদের এই ফ্যাসিজিয়াম বন্ধ করেন। কেমন? বাংলাদেশের প্রতিটি মানুষ বর্তমান আস্তে আস্তে আপনাদের এগেইনস্টে কথা বলতে শুরু করছে, আরো বলবে, সামনে আরো বলবে। সর্বশেষ আমি আপনাদের একটা এন্টারটেইনমেন্ট হিসেবে আরেকটা ভিডিও দেখাতে চাই। দেখুন ভাই, মজা পাবেন। শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনূস নামের এই বেয়াদব। 2000 years later. আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাকা, আল্লাহ তোরে বরকত দেখ। এই আমাদের কাকা কইতেন চুপ অ্যাট্রাক্টিভ একজন মানুষ, তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন। মানুষ আসলে ভাই বলে না যে মানে ক্ষমতা, ঠিক আছে ভাই, ক্ষমতার বিষয়টা মানে এতটাই খারাপ জিনিস যে যখন ক্ষমতায় বসে তার আপনার হাতটা কাঁধে পাওয়ার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। কেমন? মোল্লা থেকে আপনার বেইমান কিংবা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে ইউটার্ন নিতে হয় সেটা পর্যন্ত পারে। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের মৌলবীদের অবস্থা, মোল্লাদের অবস্থা। আর এরা আপনার পাড়ায় পাড়ায়, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে, ইউনিয়ন পর্যায়ে তারা আপনার মানুষকে হেদায়েতের জন্য কিংবা ইসলাম তারা প্রচার করতেছে। এদের মাধ্যমে কি ইসলাম প্রচার হবে? আরো অপচার হবে। বুঝতে পারছেন? আরো অপপ্রচার হবে, এছাড়া কিছু না। এনিওয়ে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের মতো। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই জিনিসগুলোর উপরই আমাদের রাজনৈতিক নেতাদের আস্থা আছে, এমন কর্মীদের উপর, বিএনপির আওয়ামী লীগেরও। ফেসবুকে ঢুকলে দেখবেন যে মানে তার ফেসবুকের টাইমলাইনে গেল 1 বছর বা 2 বছর বা মানে যখন থেকে সে ফেসবুক চালায়, তার বাবাকে নিয়ে বাবা দিবস ছাড়া খুব বেশি আপনি পোস্ট খুঁজে পাবেন না। তার আপন যে বড় ভাই আছে কারা, এলাকার লোক চেনে, কিন্তু ফেসবুক বাসী চিনে না। কিন্তু তার রাজনৈতিক বড় ভাইকে, তার প্রিয় অভিভাবককে, প্রিয় নেতাকে, এগুলো নিয়ে গণহারে যারা রাজনৈতিক কর্মী আছেন এত পরিমাণ পোস্ট করেন। আবার ধরে যে আওয়ামী লীগের দুর্দিন চলতেছে, আপনি আওয়ামী লীগের অনেকের ফেসবুক প্রোফাইলে ঢুকলে দেখবেন মানে জানে বিপদ হবে, তারপরও থামে না পাগলা। আবার বিএনপিও গত সরকারের সময় ঠিক একইভাবে তারা তাদের অনলাইনে কর্মকাণ্ড চালিয়ে গেছে। তবে আওয়ামী লীগ এক্ষেত্রে এক ধাপ এগিয়ে। আওয়ামী লীগকে যেই কারণে নিষিদ্ধ করা হয়েছে সেটার প্রথম সফলতা মানে আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী তারা দেখাই ফেলছে। এখন এইরকম কর্মকাণ্ড ঘটলে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ইস্যুগুলো আরো যতটুকু আছে, মানে একটা তখন নির্দিষ্ট মেয়াদকাল দিছে যে কার্যক্রম, তো দল হিসাবেও নিষিদ্ধ হয়ে যাবে, আরো অনেক কিছু করে ফেলবে। ভালোবাসা, দলের প্রতি ভালোবাসা। খালি বলছে উপদেষ্টা আসিফের এলাকার ঘটনা, মুরাদনগর আমাদের কুমিল্লা, খালি বলছে যে আওয়ামী লীগ পালাই গেছে। তারপরে হচ্ছে এই কথার জেরে 4 জনরে কোপাইয়া ফাহানাহা করে ফেলছে। তাও তারা কারা? বিএনপির প্রথম সারির মানে লোকাল পর্যায়ে প্রথম সারির নেতা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ পালিয়েছে বলায় বিএনপির 4 নেতাকর্মীকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এই ঘটনা হচ্ছে শনিবার 10ই মে রাতে উপজেলার পূর্বধৈর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে। আহতরা হচ্ছেন নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল, তার ছেলে সৌরভ, একই গ্রামের বিএনপি কর্মী জাহির মিয়ার ছেলে জাহিদুল এবং ইউনুস মিয়ার ছেলে শাকিল। একজনের অবস্থা আশঙ্কাজনক, এই মুহূর্তে ঢাকা এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে আছে, আর বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।
মানে চিকিৎসাধীন আছেন। এখন ঘটনার প্রেক্ষাপট কি? ঘটনা হচ্ছে 3 মে আপনার বাঙ্গরায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে জোয়েল মিয়ার ছেলে সৌরভের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়ার ছেলে জিহাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ পালিয়েছে বলায় দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি জানতে পেরে দুই পক্ষের অভিভাবকদের মাধ্যমে সুরাহা হয়। এর জেরে শনিবার রাতে নবিয়াবাদ মাদ্রাসার সামনে মানিক মিয়ার ছেলে জিহাদ এবং জিশানের নেতৃত্বে 5-6 জনের একটি গ্রুপ সন্ত্রাসী দল বিএনপি নেতার ছেলে সৌরভের উপর হামলা চালায়। এই সময় সৌরভকে বাঁচাতে এলে তার বাবা জোয়েল মিয়া, চাচা শাকিল, জাহিদুলকে চোখে, পেটে, পিঠে এবং হাতে মাটিতে ফেলে আপনার এলোপাতারি ছুরিকাঘাত করে, এই যাদের কথা আমরা বললাম। আপনার প্রাথমিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ এবং আরেকজনকে ঢাকা এভার কেয়ারে পাঠানো হয়েছে। এখন সামাজিকভাবে মীমাংসা হওয়ার পরেও এই যে দলীয় বক্তব্যগুলোর কারণে বা ধরেন নেতৃত্বের প্রতি অগাধ ভালোবাসা, এই মুহূর্তে আওয়ামী লীগের একটা মিছিল দিলে খুব পরিণতি কি হবে সবাই জানে। তারপরে আপনি দেখবেন মাঠে ঘাটে ঝটিকা মিছিল বের হচ্ছে। এরা কারা? বিএনপির সময় এরকম বের হয়েছে। জামাত প্রকাশ্যে রাজপথে নামে নাই, তারা হচ্ছে গোপনে ভিন্ন কৌশল অবলম্বন করছে। এটা নিয়ে আবার বিএনপি খোটা দেয় যে আমরা কি করছি না, আমরা তো মাঠেই ছিলাম, তোমরা সবসময় গোপনে গোপনে মানে ঢুকা পড়ো একদল আরেক দলের ভিতরে। এজন্য গুপ্ত সংগঠন হিসাবে কিন্তু জামাতকে মাঝে মাঝে বিএনপি এবার খোঁচা দেয়। তো যাই হোক, এই ঘটনাগুলোর আসলে ইফেক্ট কি হবে? এই যে ধরেন 4 জনের কুপাইছে, 5 থেকে 6 জনের টিম, মামলার সংখ্যা হবে, আসামি ধরেন 1-150, কারা হবে? গণহারে হইতে পারে, নাও হইতে পারে, আওয়ামী লীগের নেতা কর্মীরা হবে। সব কি সন্ত্রাসী না? যারা অপকর্ম করছে তারা, বাকিরা এখন হেস্তনেস্ত হবে, হেনস্থার শিকার হবে, মামলা বাণিজ্য হইতে পারে। এটা নিয়ে বড় একটা মানে মামলা ব্যবসা অনেক কিছু এখানে করার সুযোগ আছে। তবে জোশে এসে হোশ হারাইলে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এটা বোঝা উচিত। তবে আমরা বুঝাইয়া লাভ নাই, কোনো লাভ হয় নাই। আনটিল পতন হওয়ার আগ পর্যন্ত মানে জ্ঞান ফিরে না, বুঝাইছি তো অনেক। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেই দল আন্ডারগ্রাউন্ডে চলে যায়, সেই দল আরও বেশি হিংস্র হয়ে যায়, সেই দলের কর্মীরা আরও বেশি হিংস্রতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। সেখানেই ভয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতির অবনতি ঘটবে কিনা। প্রসঙ্গত খুব সহজেই আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এ ব্যাপারে প্রজ্ঞাপনও জারি করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হলো তখন আওয়ামী লীগ সহিংস হয়ে উঠলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে ভয়াবহ রকমের অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকরা করছেন। বিশ্লেষকরা যখন এমন আশঙ্কা করছেন তখন আমরা গতকালকে রাতে একটা খবর গণমাধ্যমে আসতে দেখেছি। দৈনিক কালবেলা সহ বিভিন্ন গণমাধ্যম এই খবরটি নিশ্চিত করেছে এবং আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ, এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পরে আওয়ামী লীগ যে অনেক বেশি হিংস্র হয়ে উঠতে পারে তার প্রথম নজিরটা আমরা দেখলাম কুমিল্লার মুরাদনগরে, যেটা কিনা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এলাকা। কি ঘটলো সেখানে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম কুমিল্লার মুরাদনগরের কথা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এলাকা মুরাদনগর। সেখানে একটি ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ পালিয়েছে বলায় বিএনপির 4 কর্মীকে কুপিয়ে জখম করেছে আওয়ামী সমর্থকরা। আপনারা ফটোকার্ডটা দেখে নিতে পারেন। দৈনিক কালবেলা এই খবরটি নিশ্চিত করছে এবং তারা বলছে যে আওয়ামী লীগ পালিয়েছে এই কথা বলার কারণে বিএনপির 4 জনকে জখম করা হয়েছে, যার মধ্যে একজন এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে আছে, তার একটা চোখও তুলে ফেলা হয়েছে। যে আশঙ্কাটা করা হচ্ছিল সেই আশঙ্কার দিকেই কি যাচ্ছে দেশ? যে কোনো দলকে নিষিদ্ধ করলে কিংবা দলের কর্মকাণ্ডর উপরে নিষেধাজ্ঞা জারি করলে দলের কর্মীরা অনেক বেশি হিংস্র হয়ে যেতে পারে, অনেক বেশি সন্ত্রাসী কার্যক্রমের দিকে ঝুঁকে পড়তে পারে, এই আশঙ্কা সব সময়ই থাকে। আওয়ামী লীগ সেই পথেই হাঁটতে চলেছে, তাহলে বাংলাদেশের জন্য সেটা ভয়াবহ বিপদ। সরকারও এই ব্যাপারগুলো কিভাবে মোকাবেলা করবে সেটাও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে আদতে। কুমিল্লার মুরাদনগরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে বিএনপির 4 কর্মীকে কুপিয়ে আহত করলো দুর্বৃত্তরা। এখানে দুর্বৃত্ত বলা হচ্ছে। রাতে উপজেলার পূর্ব ধোয়ের পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটেছে। আহতরা যারা আহত হয়েছেন তারা হলেন নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল এবং তার ছেলে সৌরভ, একই গ্রামের বিএনপি কর্মী জাহির মিয়ার ছেলে জাহিদুল ও ইউনুস মিয়ার ছেলে শাকিল।
আহতদের মধ্যে জাহিদুল মুমূর্ষ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন, বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার সূত্রটা একটু দীর্ঘ সূত্র। প্রাথমিক একটা ঘটনা ঘটেছিল 3 তারিখে, আওয়ামী লীগ পালিয়েছে এরকম মন্তব্য করার ফলে কথা কাটাকাটি, মারামারি এবং সেটা স্থানীয় পর্যায়ে মিটমাট হয়েছিল। কিন্তু 10 মে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার পরে সেটা আবার তীব্র আকার ধারণ করে এবং এই কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন বলে কালবেলা নিশ্চিত করছে। এই রকম ঘটনা কোনোভাবেই আমাদের কাছে প্রত্যাশিত নয়। এরকম ঘটনা যেন না ঘটে সেই জন্য দলগুলোকেও যেমন সতর্ক থাকতে হবে, তেমনি সরকারকেও সতর্ক থাকতে হবে। সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, তখন সরকারের সজাগ দৃষ্টিটাও প্রয়োজন, যেন আওয়ামী লীগ একেবারে আন্ডারগ্রাউন্ডে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে। কি বলছেন স্থানীয়রা? আহত জুয়েলের ভাই হাবিবুর রহমান বলেছেন, ছেলেদের ঝগড়ার বিষয়টা এলাকায় সামাজিকভাবেই মীমাংসা হয়েছিল, পরে আমার ভাই ভাতিজা সহ বিএনপির কর্মীদের ওপর এমন নৃশংস হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। জাহিদুলের অবস্থা খারাপ, তার একটা চোখ খুলে ফেলা হয়েছে, এখন সে আইসিইউতে রয়েছে। এই যে আইসিইউতে রয়েছে তার আশু রোগ মুক্তি অবশ্যই কামনা করি, কিন্তু যে কারণে এই আলোচনাটা করা, আমরা গতকালকে দেখেছি যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, এই অধ্যাদেশের খসড়া অনুমোদন করা হয়েছে, নানা রকমের আইন কানুন করা হচ্ছে, যে কাউকে যে কোনো সময় ব্যক্তি, দল, গোষ্ঠী, সত্তা তাদেরকে নিষিদ্ধ করতে পারবে সরকার ইচ্ছা করলেই, যে কোনো কার্যক্রমের ভিত্তিতে, মানে সন্ত্রাসমূলক কার্যক্রমের ভিত্তিতে এরকম আইন যখন হচ্ছে এবং আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা, এক ধরনের নিষেধাজ্ঞায় দেওয়া হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তখন থেকেই 10 তারিখ থেকেই মূলত আলোচনাটা শুরু হয়েছে যে এখন আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সেটা মোকাবেলা করার মতো অবস্থা সরকারের আছে কিনা। পুলিশ বাহিনীর যে মনোবল, সেই মনোবল এখনও পুরোপুরি ফিরে আসেনি। সেনাবাহিনী এখনও মাঠে রয়েছে, সেনাবাহিনীকে আরও বেশি কার্যকর হতে হবে এরকম ঘটনা যেন না ঘটে। আর আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোরও অনেক বেশি সচেতন হওয়া উচিত, তাদের মধ্যে দেশের প্রতি একটা দায়বোধ থাকা উচিত যে সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ, এই ভাবনাটা যদি সবার মাথায় থাকে তাহলে ক্ষুদ্র ঠুনকো স্বার্থ, এই স্বার্থকে পাশ কাটিয়ে বৃহত্তর স্বার্থে আমরা হয়তো কাজ করতে পারি। যদিও ভালো ভালো কথা, যারা আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত হওয়াদের এই ভালো ভালো কথাগুলো কাজে লাগবে না, কিংবা তারা পরোয়া করবে না, তারা পাত্তা দেবে না। আওয়ামী লীগের কথা বলছি, আওয়ামী লীগ হয়তো এখন আর এই ভালো ভালো কথাগুলোকে পাত্তা দেবে না, তারা হয়তো এগ্রেসিভ মাইন্ডে এগোনোর চেষ্টা করবে। তবুও তাদের প্রতি অনুরোধ যে তারা যেন এগ্রেসিভ মাইন্ডে মুভ করতে গিয়ে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা কিংবা জানমালের ক্ষতি হয়, সবথেকে বড় কথা হচ্ছে জানমালের ক্ষতি হয় এরকম কর্মকাণ্ড থেকে তারা যেন বিরত থাকে। কিন্তু তারা আদৌ কি বিরত থাকবে, কিংবা তাদেরকে বিরত রাখা যাবে? যখন কাউকে আপনি আক্রমণ করবেন, সেটা শারীরিক আক্রমণ হোক আর সাংগঠনিক আক্রমণ হোক, প্রতি আক্রমণের চেষ্টা তারা করবেই। প্রতি আক্রমণের চেষ্টা যখনই হয় তখনই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে পরিস্থিতি কি আরও বেশি ঘোলাটে হওয়ার দিকে যাচ্ছে? কুমিল্লার মুরাদনগরের এই ঘটনা কি একটা বার্তা দিচ্ছে? এবং মুরাদনগর স্পেসিফিক ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়ি, সেখানে আমরা তার বিরুদ্ধে জনগণের মিছিল দেখেছি, তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় এমন দৃশ্য দেখেছি, তার বাবার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়েছে। সেই মুরাদনগরেই যখন এরকম একটা ঘটনা ঘটলো, কুমিল্লার মুরাদনগরে কি সত্যি আওয়ামী লীগের লোকজন বেশি শক্তিশালী যার কারণে এই ঘটনা ঘটলো? এই ঘটনা যদি গোপালগঞ্জে কিংবা গাজীপুরে কিংবা ফরিদপুর, মাদারীপুর, যে অঞ্চলগুলোকে বলা হয় আওয়ামী লীগের ঘাঁটি, সেরকম অঞ্চলে ঘটতো তাহলে একটা ব্যাপার ছিল। জনাব মাহফুজ আলম উপদেষ্টা, তার উপরে সাম্প্রতিক সময়ে জামায়াত শিবির যা করছে এবং তাকে যেভাবে ট্যাগ করছে, তাকে যেভাবে আক্রমণ করছে, তাতে আমার মনে হয় যে মন্দিরের ঘণ্টার কথা বলে না, যেই যায় সেই বাজিয়ে দেয়। জনাব মাহফুজ আলমের ক্ষেত্রে আসলে ঘটনা তাই হচ্ছে বলে মনে হয়। কেন বলছি? আমরা খেয়াল করবো, এই সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে ভারত একজন মানুষকে খুব সিরিয়াসলি টার্গেট করেছে, সেটা মাহফুজ আলম। এবং মাহফুজ আলম হচ্ছেন হিজবুত তাহরির। আপনারা যে কেউ অনলাইনে ভিনা সিকরি বাংলাদেশকে নিয়ে যতবার কথা বলেছে, ভিনা সিকরির আলাপ দেখবেন, তিনি মাহফুজ আলমকে স্পষ্টভাবে হিজবুত তাহরির বলছেন। এবং তিনি শুধু নন, অন্যান্য অনেকে বলে। সো ভারত তাকে শত্রু, জামাত শিবির তাকে আবার ভারতের দালাল বানাচ্ছে, ইসলামের একটা অংশ তাকে আবার ইসলামের শত্রু বানাচ্ছে। মানে এক অদ্ভুত সিচুয়েশন তাকে নিয়ে। কেন তিনি এটায় পরিণত হলেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, এখন পর্যন্ত মাহফুজ আলমকে নিয়ে আমি 2বার সম্ভবত বা 3বার কথা বলেছি, 2বার সরাসরি, আরেকবার ডক্টর ইউনুস তাকে যখন ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলেছেন তখনও। আমি পছন্দ করি তিনি তার কিছু আচরণ, তার কিছু বক্তব্য। যেমন ধরুন, তিনি উপদেষ্টা হওয়ার আগে বা প্রথম তৈরির প্রধান উপদেষ্টার বিশেষ উপদেষ্টা বা কিছু একটা হয়েছিলেন, তারপর এখানে তথ্যতে গেলেন। উপদেষ্টা হওয়ার আগে তিনি জুলাই গণপরিষদে একটা বক্তৃতা করেছিলেন। এই বক্তৃতাটা যে কেউ দেখতে পারেন, তিনি নিজেকে কার্যত মাস্টার মাইন্ড আসলে দাবি করেছিলেন। এটা তিনিই করেছিলেন। এটা অত্যন্ত বোকামিপূর্ণ, অত্যন্ত বালখিল্যপূর্ণ দাবি ছিল বলে আমি মনে করি। সেটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম এভাবে যে কেন এটা কোনোভাবেই একটা পরিকল্পিত মুভমেন্ট হতে পারে না।
আলাদাভাবে ভিডিও করেছিলাম। শুধু তাই না, ফেসবুকে তিনি মাঝে মাঝে স্ট্যাটাস দেন এবং তার কিছু স্ট্যাটাসের সমালোচনা করেও আমি কথা বলেছি। কিন্তু এই সমালোচনাগুলো থাকবে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষ তিনি এই মুভমেন্টের, এতে কোনো সন্দেহ নেই, অনেক গুরুত্বপূর্ণ মানুষদের একজন। তিনি মাস্টার মাইন্ড বলে আমরা সহজে যেভাবে বলি, কেউই নন, আসলে কেউ নন। যে কারোর সাথে আমি এটা নিয়ে ওপেন ডিবেট করতে প্রস্তুত আছি। যাই হোক, সেদিকে যাচ্ছি না। কিন্তু এখন যখন তিনি এই সংকটে পড়েছেন, মাহফুজ আলমের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কী হবে? উনি সংকটে কেন পড়লেন? ওনার সংকটের কারণ হচ্ছে তিনি প্রথম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, সেটা একটা অংশ আমি একটু পড়ি। তিনি বলছেন এভাবে, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, সহযোগীদের ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। আর এরপর মুজিববাদী বাম, মানে উনি দুইটা গ্রুপকে টার্গেট করেছেন। কি সমস্যা হয়েছে আমি ঠিক বুঝলাম না। মানে উনি এখানে তো জামাত শিবির টিবির বলে নাই, তাই না? উনি বলেছেন যারা পাকিস্তানকে ওই গণহত্যা সমর্থন করেছে। কিন্তু যেটা হয়, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, জামাত শিবির খেপে গেল এবং বিভিন্ন জামাতের এবং শিবিরের অ্যাক্টিভিস্ট তাকে আক্রমণ করতে শুরু করলেন মারাত্মকভাবে, ভয়ঙ্করভাবে, এবং নানান ছবি আনতে শুরু করলেন। উনি মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসার যে তার প্রথাগত পোশাক পরা, সেই ছবি সামনে এনে তাকে কী প্রমাণ করতে চাইলেন জানি না। শিবিরের কোচিংয়ে উনি কোচিং করেছেন, সেখানে পুরস্কৃত হয়েছেন। শিবিরের কোচিং, ওই কোচিং আমি চিনি, ওই কোচিংয়ের নন শিবির বহু মানুষ কোচিং করে। আর আমরা এইভাবেও বলি, কেউ যদি আগে শিবির থাকে, তিনি যদি সেটা থেকে বেরিয়ে এসে এক্স শিবির না হন, মানে শিবির থেকে বেরিয়ে আসলে একটা গ্রুপ আছে, একটা বর্গ আছে, এক্স শিবির, এরা আসলে শিবির। কিন্তু উনি পুরোপুরি ধুয়ে মুছে এসে তিনি যদি তার নতুন চিন্তার মধ্যে ঢোকেন, সমস্যা কোথায়? আমি ব্যক্তিগতভাবে এরকম লোকজনকে চিনি যারা শিবির করতেন, এরপর এখান থেকে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে এসছেন। আবারও বলছি, এক্স শিবির সব শব্দ না, ওনাকে আমি এক্স শিবির বলবো না যদি শিবির থেকেও থাকেন। কিন্তু তারা এগুলো আনলেন এবং তীব্রভাবে আক্রমণ করতে শুরু করলেন। শুধু তাই না, তাকে নিয়ে একটা কথা রটানোর চেষ্টা হলো, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ক্যাবিনেটে যখন আলোচনা হয়, তখন নাকি মাহফুজ আলম সেটার বিরোধিতা করেছেন, উনি নিষিদ্ধতা চাননি, এরকম একটা অভিযোগ। ফলে অনেকেই হুমড়ি খেয়ে পড়ে। আমি পরে দেখলাম আরেকজন ছাত্র উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সেটাকে নাকচ করেছেন, তাকে স্ট্যাটাস দিতে হয়েছে এবং মারাত্মক আক্রমণের মুখে তিনি পড়েন। এরপর তিনি যেটা করেছেন, আমি মনে করি এটা বোকামি, বয়সের দোষ, ঠিক হয়নি তার স্ট্যাটাসটা ওভাবে দেয়া। উনি বিরক্ত হয়েছেন, কিন্তু স্ট্যাটাসটা উনি পরে ডিলিট করে দিয়েছেন কয়েক মিনিটের মধ্যে। কিন্তু যেটা হয়, এটা স্ক্রিনশটে যেমন হয়, স্ক্রিনশটটা ছড়িয়ে পড়ে। যার তিনি লিখেছেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনও না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিরে সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকারা দালালদের তুলনায় অধিক ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না, তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে, আমৃত্যু। ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে। যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক দিল্লতি অপেক্ষা করছে। একজন উপদেষ্টা, তিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, তিনি তার ব্যক্তিগত ক্ষোভ যেভাবে উগরে দিয়েছেন অত্যন্ত অ্যাগ্রেসিভ ভাষায়। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।